অনুসন্ধানে মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ সত্য। 180 দিন পার করলো নতুন বাংলাদেশের নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার থেকে 180 দিনের প্রাপ্তি, সাফল্য, ব্যর্থতা এ নিয়ে আলোচনা এসছে। যে বিষয়টি আমার কাছে মনে হয় বিএনপি বুঝতে না বুঝতেই সবচেয়ে বড় যে প্রাপ্তিটি হয়েছে সেটি হলো সুশাসন। সুশাসন বলতে আমরা আকবর আলী খানের একটা সংজ্ঞা জানি যে কম শাসনই সুশাসন, অর্থাৎ যতক্ষণ জনগণকে সরকার ভয় পায় ততক্ষণ সেখানে গণতন্ত্র আছে, সুশাসন আছে। আর যখন থেকে সরকারকে জনগণ ভয় পেতে থাকে, যেটা গত 17 বছরে হয়েছে, কোনো প্রধানমন্ত্রীর কোনো কিছু বলা যেত না। এবং এটি গণমাধ্যমে এক ধরনের ইললজিক্যালকে লজিক্যাল তৈরি করে প্রচারও করা হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়া সবার ব্যাপারে সমালোচনা করা যাবে। গত 6 মাসে তারেক রহমানের যতটুকু সমালোচনা প্রাপ্তি ততটুকুও হয়েছে, তার চেয়ে বেশিও হয়েছে, গুজবও হয়েছে। এবং সেই জায়গাতে এখন পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যে ধৈর্য এবং যে নমনীয়তা দেখিয়েছেন, সেই জায়গাতে সুশাসনের সবচেয়ে বড় উন্নতি ঘটেছে। এবং এই জন্য এই সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই বিষয় হলো সরকারের 180 দিন। আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সোহেল ইঞ্জিনিয়ার খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এই সরকারের যে ব্যর্থতাগুলোর আছে সেটি আসলে তালিকা করলে অনেক অনেক বাড়বে। কিন্তু এই জায়গাতে সরকার কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তাদের যে প্রজেক্ট প্রোফাইলগুলো নিচ্ছে সেইগুলো কতটুকু লাকসই হচ্ছে সেটি নিয়ে আলোচনা করাটা বেশি জরুরি মনে হয়। আমরা শিরোনাম দেখে মূল আলোচনা শুরু করব। র্যাব বিলুপ্ত করে পুলিশের বিশেষ ইউনিট, এসআরবির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামীতে অর্থ বছর হবে 1 এপ্রিল থেকে 31 মার্চ। 6 মাসের প্রাপ্তি, বাংলাদেশমুখী পররাষ্ট্রনীতি ও সুশাসন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ ছুঁড়ে ফেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সরকারের। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজন পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। বিভিন্ন সংকটগুলো দেখি, সেই সংকটগুলো উত্তরণের জন্য প্রয়োজনীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা। ওবায়দুল কাদের সহ 7 নেতার রায় যে কোনো দিন, শেখ হাসিনাকে আনতে আইনি প্রক্রিয়া চলছে। 3 সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে বিআরটি এর অভিযান অব্যাহত। দ্বিতীয় দিনে আরও 8টি বাস জব্দ, ডিপোতে জরিমানা। এবং বাংলাদেশে আল কায়েদার কার্যক্রম নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর, আমলে নিচ্ছে না সরকার, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে অনুমান করেছি। দর্শক শুনছিলেন শিরোনাম। আরও একটি বিষয় লক্ষ্য করা যেতে পারে যে গত 6 মাসে এখন পর্যন্ত আমরা জানা মতে কোনো গুমের খবর পাইনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বা তাদের হেফাজতে মৃত্যুর ঘটনা রয়েছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি তাবাসসুম, আপনাকে দিয়ে শুরু করি। আপনি খুব সাধারণ প্রশ্ন, মূল্যায়ন 6 মাসের। ধন্যবাদ। এই সরকারকে, এই সংসদকে প্রথমত অভিনন্দন জানাই 180 দিন পার করার জন্য। 180 দিন, আমি 6 মাস, 5 বছরের মানে মোটামুটি 10 ভাগের 1 ভাগ সময় তো পার হয়েই গেল। সরকার পক্ষ থেকে শুনতে পাচ্ছি হানিমুন পিরিয়ড শেষ হয়েছে। শুনে খুশি হলাম। আর একটু আগে হানিমুন পিরিয়ড শেষ হলে হয়তো আরও কিছু সমস্যা আমরা আরও বাস্তব চেহারাতে আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম, মোকাবিলা করতে পারতাম। সব মিলিয়ে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনার কথার সাথে পার্শিয়ালি একমত। বিএনপি সরকারের আমলে কম শাসন রয়েছে, কিছু কিছু জায়গায় একটু বেশি কম শাসন রয়েছে, কিন্তু
তারপরেও সব মিলিয়ে সরকার যে হানিমুন পিরিয়ড থেকে বের হয়েছে এজন্য আমি ব্যক্তিগতভাবে না, বিষয়টা এমন হতে পারে যে সরকারের আসলে অ্যাবিলিটির জায়গাতেও কম শাসন হতে, মানে সবকিছু মিলিয়ে যেটা দেখা দেখুন, আমি গিয়েছে। সত্যি কথা বলতে কম শাসনের আলাপটা যখন আসে তখন একটা আলাপ থাকে হচ্ছে সরকার কম শাসনে ইচ্ছুক, সরকার জনগণকে খুব বেশি শাসন করতে চায় না। হ্যাঁ, এটাই strategy, এটাই strategy। আরেকটা বিষয় হচ্ছে সরকার খুব বেশি শাসন করতে পারছে পাট, না। আমি ওটাও বলেছি যে দুটোর কোন একটা তো মিশেল হতে পারে। আমি চাইলেই বলতে পারতাম যে সরকার অনেক ক্ষেত্রে শাসন করতে পারছে না, অনেক ক্ষেত্রে আমরা অনেক ধরনের ঘটনা এখনো ঘটতে দেখছি যেগুলো হয়তো আরেকটু আইনের শাসন সেখানে প্রয়োজন। কম শাসন বেশি শাসনে আমি যাব না। যেমন গতকালই কুষ্টিয়াতে একজন সংসদ সদস্যের ওপরে তার গাড়ি বহরে হামলা হয়েছে। হামলা কোন পক্ষ করলো, কিভাবে হলো, কি হলো না হলো, এতক্ষণে সেটার একটা আমরা তড়িৎ ঘটনা আমরা দেখতে, একটা তড়িৎ উত্তর আমরা পেতে পারতাম। সিলেটে আমাদের ওপরে যে হামলাটা হলো সেটার একটা রিয়াকশন আমরা আরেকটু বেটার আইনের শাসনটা আমরা দেখতে চাচ্ছিলাম। পুলিশের উপস্থিতিতে হামলা কিভাবে হয়, এই সব কিছু তো রাজনৈতিক আই দিয়ে দেখা, রাজনৈতিক লেন্স দিয়ে দেখা। রাজনৈতিক লেন্সের বাইরে গিয়ে যদি আমি দেখি তাহলে মানে বেশি শাসন করতে না পারা আর একটা নিদর্শন কিন্তু হতে পারে রামিসা সহ অন্যান্য ধর্ষণের শিকার ব্যক্তিরা। রামিসা হত্যাকারীর আমরা কিন্তু এখনো দেখলাম না শাস্তি কার্যকর কিংবা বিচার সুনিশ্চিত হতে। এবং রামিসা একা নয়, এরকম তো আরও একাধিক, আমি যদি খুব ভুল করে না থাকি সংখ্যাটা সম্ভবত 200-র ওপরে ধর্ষণের ঘটনা গত 6 মাসে ঘটেছে। এখানে আমি তেল, গ্যাস সহ অন্যান্য জ্বালানি, আমি যদি খুব ভুল করে না থাকি খুব বেশি আগে নয়, অর্থমন্ত্রী সাহেবের সম্ভবত তিনি ফুলবাড়ি আর কয়লা উত্তোলন নিয়ে একটি কথা বলেছেন। তো নতুন করে উন্মুক্ত কয়লা উত্তোলন সম্ভবত 67 বর্গ কিলোমিটার জায়গার প্রয়োজন হবে, যেটা ঢাকা দক্ষিণের প্রায় 60% জমি। এতক্ষণে একটা জায়গাতে মানুষের বসতবাড়ি রয়েছে, শিশুরা এখানে বড় হয়ে উঠছে। এখন দেশে তো আসলে জ্বালানির প্রয়োজন, দেশের কলকারখানা চলবে কিভাবে, বিদ্যুতের চাহিদা মিটবে কিভাবে। এবং বিদ্যুৎ আগে ছোটবেলায় শুনতাম যে শহর অঞ্চলে কখনো কারেন্ট যায় না, কিন্তু এখন যে অবস্থা তাতে তো দেশ আসলে আর এগোতে পারছে না। এই ঘটনাগুলোর জন্য আমি সরকারকে আসলে দায়ী দিব না। কারেন্ট যাচ্ছে না, কারেন্ট মাঝে মাঝে আসছে। তো আমি এগুলোর জন্য সরকারকে পুরোপুরি দোষ দিব না। বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারের অবস্থা, দেশে ইরান মার্কিন যুদ্ধ এবং আরও নানান পরিস্থিতিতে আমি সরকারকে এই সমস্ত সমস্যার কারণ হিসেবে আমি সরকারকে দায়ী করছি না। এবং সরকার যেহেতু স্বীকার করেই নিয়েছে যে তারা হানিমুন পিরিয়ড কাটাচ্ছিল, সেহেতু তারা কেন সমাধান করতে পারেনি সেটা নিয়ে দোষ আমি একা দিব না, দেশের জনগণ তারা দেখছে জানছে। তো আসলে প্রশ্নটা ওখানটাতে থেকে যায় যে আসলে কম শাসন ঐচ্ছিক নাকি বাধ্য হয়ে। কিন্তু আমি আপনার কথার সাথে পার্সিয়ালি একমত, কারণ হ্যাঁ, জনগণ যতক্ষণ সরকার জনগণকে ভয় পাবে ততক্ষণ দেশে সুশাসন বজায় থাকবে। কিন্তু জনগণকে ভয় পাওয়া দুরকম, একটা হতে পারে জনগণের হাতে ক্ষমতা আছে, জনগণের হাতে ভোটের ক্ষমতা আছে। আপনি যেটা বলতে যাচ্ছেন প্রশাসনিক কাঠামোটা কি দুর্বল কিনা? একদমই পুলিশ প্রশাসন একেবারেই দুর্বল, হয় দুর্বল আর নয়তো তারা সেটি কিন্তু মানে বলতে হয় যে ডক্টর ইউনূসের সময়কার উত্তরাধিকার সূত্রে এখনো সেটা চলছে। সেক্ষেত্রে বলতে গেলে তো আসলে ডক্টর ইউনূস ও হাসিনার উত্তরাধিকারী পেয়েছে, এবং তার আগে হাসিনার সময় পুলিশ অনেক শক্তিশালী ছিল, সারপ্রাইজিংলি পুলিশ অনেক শক্তিশালী ছিল। কিন্তু আমি খুব অবাক হই কিভাবে যেন 5ই আগস্টের পর থেকে পুলিশ হাতে ওরা নিজেরাই হাত করা পরে নিয়েছে টাইপের লাগে, খুবই অদ্ভুত। এতদিন ইন্টারিমের পিরিয়ডে শুনতাম যে এখানে দলীয় সরকার নেই বিধায় একটি অনির্বাচিত সরকারকে পুলিশ কেনই বা মানবে। এখন তো দলীয় সরকার। এনিওয়ে, যেহেতু সরকার বলেছে যে হানিমুন পিরিয়ড শেষ হয়েছে, আশা করব সামনের 180 দিন আমরা অন্য রকম কিছু দেখতে পারবো। তবে আমি আরেকটি কথা এখানে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এই যে 180 দিন সরকারের হানিমুন পিরিয়ড অথবা সরকারের কম শাসনের ইচ্ছা এবং কম শাসন করতে পারা, আমার কাছে মনে হয় এই সব কিছুর বাইরে গিয়ে আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই সরকার অনেক জায়গাতে সমালোচনাকে স্বীকার করে নিয়েছে, আবার আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখেছি। আমি সব মিলিয়ে সরকারকে ওই যে বললাম যে অভিনন্দনের পাশাপাশি একটু পরামর্শ দিতে চাই, হানিমুন পিরিয়ড যেহেতু শেষ হয়েছে এবার একটু পুলিশ এবং প্রশাসনের দিকে নজর দিতে এবং অবশ্যই দেশের প্রকৃতির দিকে একটু নজর রাখতে।
বিএনপি সরকারকে, বিশেষ করে বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রাণ ও প্রকৃতির বড়ই সমঝদার ছিলেন, বড়ই যত্নবান ছিলেন। আশা করব নতুন সরকার এমন কোনো কাজ করবে না যেটা দেশের প্রকৃতির জন্য হানিকর। হেলেন জেরিন খান, আমি যে কথাটি বলেছিলাম যে প্রধানমন্ত্রীর যে ভাবমূর্তি, প্রধানমন্ত্রী যখন বলে যে ছেলেটি বগুড়ার রিপ্রেজেন্ট করছে না, বাংলাদেশের রিপ্রেজেন্ট করছে, সেখান থেকে আমরা প্রধানমন্ত্রীর যে মানসিক পরিবর্তনের জায়গাটা, আমাদের প্রধানমন্ত্রীদের মানসিক পরিবর্তনের জায়গাটায় তারেক রহমান অন্যরকম, সেটা বোঝা যায়। কিন্তু ধরুন বগুড়ায় দুটো থানার নাম হয়ে গেল, তারপর পরিবর্তন করা হলো, কিন্তু ধরেন আরও বিভিন্ন জায়গায় দেখলাম যে এই যে সুশাসনের জায়গাটায় আমরা ক্ষমতার ব্যবহার বা যেটাকে আমরা সংবাদের ভাষায় বলি আধিপত্য বিস্তারের জায়গাটা, এবং 5ই আগস্টে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সারা দেশব্যাপী, আমি জানি না এটা কিসের মহড়া হলো জানি না, এই জায়গাগুলোতে আপনি কি মনে করছেন যে সরকার কি আসলে কম শাসন করেছে, নাকি আসলে দুর্বলতাটাই এখন সামনে চলে আসছে? দেখুন, সরকার নিরন্তর চেষ্টা করছে তার সর্বশক্তি দিয়ে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিস থেকে। তাবাসসুম যেটা বলছিল যে হানিমুন পিরিয়ড, আসলে ডে ওয়ান থেকেই আমাদের কোনো রকমের হানিমুন পিরিয়ড মানে ভোগ করার কোনো টেন্ডেন্সি নাই। এটা আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিস থেকেই দেখতে পেয়েছেন। তিনি দিনের 24 ঘন্টার প্রায় 16-17 ঘন্টা তিনি কাজ করছেন। বিশেষ করে দেখেন, এটা কিন্তু বাংলাদেশে একটা নতুন এক্সাম্পল, সেটা হলো 9টা থেকে তিনি রাত 11টা পর্যন্ত কাজ করেন, এবং তিনি একা করেন না, তিনি যেহেতু থাকেন তো টোটাল ক্যাবিনেটই কিন্তু থাকতে হয় এবং টোটাল প্রশাসন থাকতে হয়, এবং এটার কারণে আমি মনে করি সারা বাংলাদেশের তার সাথে রিলেটেড সবাইকে অ্যালার্ট থাকতে হয় এবং সবাইকে এই কাজের মধ্যে নিযুক্ত থাকতে হয়। আর এইটা দিয়ে কিন্তু তিনি স্টার্ট করেছেন। এটাতেই বোঝা যায় যে তিনি হানিমুন পিরিয়ড ভোগ করবার জন্য কিংবা তার ক্যাবিনেট কিংবা তার দল এটা ভোগ করবার জন্য আসে নাই, এটা আসার প্রশ্নও আসে না। আপনি যেখানে একটা 17 বছর একটা দুঃশাসন, এবং এই দুঃশাসনটা আমরা তো প্রতিটা দিন প্রতিটা সময় জাতীয়তাবাদী দল, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের একেবারে ওয়ার্ড পর্যায়ের একজন নেতাও কিন্তু প্রত্যেকটা দিন এটা ফেস করেছে। কাজে সেরকম একটা অবস্থায়, এবং আমরা যে 36 জুলাইয়ের নির্মম নৃশংস যে গণহত্যা হলো, এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারটি আসার পরে যদিও বাংলাদেশের মানুষের অনেক ধরনের প্রত্যাশা ছিল, ইভেন আমাদের ওই জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সমর্থকদেরও যে প্রত্যাশা ছিল, কিন্তু সেটাও কিন্তু একটা ভিন্ন চিত্র আমরা জাতি হিসাবে দেখতে হলো, যে মাত্র 16-17 মাসে আপনার 200-র মতো বাজার ভেঙে দেওয়া হয়েছে। এটা তো চিন্তা করা যায় না। আপনার নারীরা, আমি জানি না তাবাসসুম কতটা করেছে, কিন্তু আমার যেটা 17 বছর হয়েছিল, 17 বছর আমরা দেখেছি, যেমন ধরেন আমি 17 বছরের মধ্যে হিজাব নিয়েছি, আমাকে 100 বার চিন্তা করতে হয়েছে যে আমি হিজাব নেওয়ার কারণে আমাকে জঙ্গি ট্যাগ দিয়ে আমাকে জেলে যেতে হবে না তো, কিংবা আমাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে না তো। তারপরও হ্যাঁ, আল্লাহকে হাজির নাজির করে যা আবার হবে, আমি আল্লাহকে সবার আগে উপরে রাখবো, নিয়েছি। এরকম মানে হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি নারীরা কিন্তু হিজাব নেওয়ার আগে অসংখ্যবার চিন্তা করতে হয়েছে। ঠিক এই 16-17 মাসে কিন্তু অসংখ্য নারীকে অসংখ্য মেয়েদেরকে চিন্তা করতে হয়েছে যে মাথা খোলা চুল ছেড়ে দিয়ে আমি রাস্তায় ঠিকভাবে বের হলে ঠিকভাবে ঘরে ফিরতে পারবো তো। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এই জাতিকে, যেই জাতির নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিংবা যেই দলের এত মানে মূল নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এত স্যাক্রিফাইস তাদের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তো সেরকম একটা অবস্থায় জনগণের 2/3 মেজরিটি এত ভালোবাসা এত সমর্থন নিয়ে যেই সরকারটি গঠন করেছে, তারা হানিমুন পিরিয়ড ভোগ করবে? নেভার এভার, এটা হতেই পারে না। সেইটারই কিন্তু বাস্তব রূপ আমরা দেখতে পেলাম মাননীয় প্রধানমন্ত্রী, যেটা কিন্তু মানে এই জাতি দেখেছে। হয়তো কোনো এক সময় স্বপ্নে তারা চিন্তা করেছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এত সিম্পল জীবনযাপন করবেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করি যে
আপনার আপনার কি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা, যে কর্মঠ, যে যোগ্যতা, যে মানে যেটাকে বলে এফিসিয়েন্সি, সেই জায়গাতে অন্যদের আন্তরিকতা, অন্যদের যোগ্যতা, অন্যদের রাজনৈতিক পরিপক্কতা, যোগ্যতা হিসেবে শুধুই দলীয় আনুগত্য, দলীয় দলের লোক হিসেবে নিয়োগপ্রাপ্ত, এই সব কিছু প্রধানমন্ত্রীর সাথে তাল মিলিয়ে হচ্ছে? না, এটার সাথে আমি বলবো না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাল মিলিয়ে চলতে পারছেন। এই জায়গায় আমি কি বলবো, এই জায়গায় আমি নিজের দলকে সেভ করব এটা আমি বলতে চাই না। তবে আপনি দেখেছেন যে IRI একটা এই তো রিসেন্টলি একটা জরিপ করেছে, সেখানে কিন্তু তুলে এনেছে, সেখানে কিন্তু বলেছে যে এই বর্তমান সরকারটির উপরে প্রায় 60% লোক সন্তুষ্টি প্রকাশ করেছে। অর্থাৎ কি, আমরা কিন্তু পলিটিক্যাল একটা মেজারমেন্ট আছে, সেখানে আমরা বলি যে 50% হলে আপনি মোটামুটি মানে বলতে পারেন যে আপনি আপনার লক্ষ্যের 50% যেন অর্ধেকটা গিয়েছেন। 60% হলে আপনি সফলতার মুখ দেখছেন, আর 70% হলে আমরা কিন্তু সফলতার মুখ দেখছি। এত প্রতিকূলতা, এত চ্যালেঞ্জ, এত কিছুর মধ্যে থেকেও আমরা বলতে পারবো যে মাননীয় প্রধানমন্ত্রীর অবিচল কিংবা অবিরাম চেষ্টার কারণে এই জায়গায়, হ্যাঁ এখানে অনেক ব্যত্যয় আছে অন্যান্য ইসের মধ্যে। এটা আপনি বলতে পারেন যে আমাদের একটা এই 17 বছর এবং এই 1.5-2 বছরের মধ্যে একটা চরম মূল্যবোধের অবক্ষয় হয়েছে। সেই অবক্ষয় থেকে কিন্তু অনেকেই কিন্তু বের হতে পারছে না। সেটা আমরা নতুন দল হিসেবে আমরা দেখতে পাই যে তারাও কিন্তু তাদের কাছ থেকে জনগণের যে প্রত্যাশা ছিল, তারাও কিন্তু পিছনের দিকে অনেক সময় হাঁটতে হচ্ছে। তো এই যে এই চরম অবক্ষয় থেকে মানে বের করে নিয়ে আসা আমাদের জন্য একটু সময়ের ব্যাপার। তো এই জায়গায় আমি মনে করি যে এখনও আমরা আমাদের পূর্ণ লক্ষ্যে কিংবা আমাদের ফুল ক্যাবিনেট পূর্ণভাবে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিতে পারছে না। তবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার নিরন্তর যে চেষ্টার মধ্যে দিয়ে তাদেরকে সঠিকভাবে যে তাদের কাছ থেকে কাজ আদায় করে নিয়ে আসা, সেটা কিন্তু তিনি করে যাচ্ছেন। তো আমি মনে করি যে এই জায়গায় কোনো রকমের ঘাটতি নাই, এবং একটা এই 6 মাসে এই পরিপূর্ণভাবে জনগণ যে প্রত্যাশা সেটা হয়তো দেখতে পাচ্ছে না। কারণ আমরা তো এটা হলো অনেকটা এরকম বৃক্ষরোপণের মতো, যে আপনি আজকে গাছ লাগালেন, এটার ফল আস্তে আস্তে হয়তো 1 বছর পরে কিংবা 2 বছর পরে যে মানে ফলটা দেখতে পাবে। তা আমি মনে করি এই 6 মাসে আমাদের দল কিংবা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ক্যাবিনেট মানে বৃক্ষরোপণের মতো কেবল গাছ রোপণ করেছে, এই ফলটা ইনশাল্লাহ আগামী 1 বছর কিংবা 2 বছরের মধ্যে আস্তে আস্তে করে জনগণ পেতে থাকবে। এর মধ্যে আমাদের সরকারে যারা থাকে তাদের ভুলভ্রান্তি থাকে। তা আমি মনে করি যে আমাদের বিরোধী দলগুলো যে আছে, যেটা ধরেন জামাত ইসলাম বলেন, NCP বলেন, তাদের যে কাজটা সেটা তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে তারা, কিংবা আপনাদের সুশীল সমাজ বলেন, অন্যান্য যেটা বললেন, আপনি বললেন যে সুশাসনের কথা, এই জায়গায় কিন্তু আমি অ্যাড্রেস করতে চাই যে দেখেন, আমি এই গতকালকেই দিনভর আমি দেখছিলাম যে আপনাদের মিডিয়ার অনেকের কমেন্টস, সেখানে ধরেন মানব জীবনের মতিউর রহমান থেকেও শুরু করে অন্যান্য যারা আছে তাদেরও কিন্তু শুনছিলাম যে এই যে সরকারটি 6 মাসের যে সরকার, এই সরকারের পক্ষ থেকে আপনাদের মিডিয়াকে এখন পর্যন্ত কোনো মিডিয়াকে কিন্তু কোনো রকমের কোনো একটা বিষয়ের জন্য তদবির করে নাই কিংবা কোথাও বাধার সৃষ্টি করে নাই। এই যে স্বাধীনতা, বিরোধী দল হিসাবে আপনি ধরেন আমরা যে বিরোধী দীর্ঘ 17 বছর ছিলাম, আমরা প্রতিদিনই মানে সেটা ঘরে হন বাইরে, প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে আমরা একটা আতঙ্কের মধ্যে থাকতাম, আমরা একটা ভীতির মধ্যে থাকতাম। বিরোধী দল কিন্তু এখন সেই ভীতির মধ্যে নাই। তারা কিন্তু এক সরকারি দল যেভাবে জীবনযাপন করছে, আমি মনে করি বিরোধী দল তার চাইতে ভালো জীবনযাপন করছে। কারণ সরকারি দলের উপরে সারাক্ষণ একটা প্রেশার আছে জনগণের প্রত্যাশা পূরণের, সারাক্ষণ একটা আছে জনগণ তাদের কাছে দাবি দেওয়ার। কিন্তু এই যে সুশাসনটা, এইটা আমি মনে করি এইটাই হলো জনগণের মূল কাম্য। সেই জায়গায় কিন্তু বিএনপি অ্যাড্রেস করতে পারছে কিংবা সরকার। সেটি হলো যে আমাকে সুনির্দিষ্টভাবে আপনি বলবেন যে আগামীর অর্থনৈতিক এই পুনর্গঠনে কি এমন বিশেষ প্রকল্প আপনার সরকার নিয়েছে? 1, 2 হলো বাংলাদেশ এখন জিওপলিটিক্যাল যে ডিপ্লোম্যাটিক
পলিসি, সেই জায়গাতে বাংলাদেশ সবচেয়ে ভালনারেবল পরিস্থিতিতে আগাচ্ছে। ভারতের ক্রমাগত ডিপ্লোম্যাটিক চাল এবং আমেরিকা, চীন, এই তিনটা দেশের কথাই বললাম। এই জায়গাতে বাংলাদেশ এখন খুব ভেবেচিন্তে সবকিছু করতে হচ্ছে। এখানে বাংলাদেশ কতটা যোগ্যতার সাথে এগোচ্ছে, আপনার সরকারের পরিকল্পনা কি আগামী 4.5 বছরের জন্য? দর্শক, 1 মিনিটের মধ্যে আসছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা। আমি হেলেন জেরিন খান, আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, আপনার 180 দিনের একটা তালিকা আপনার এখানে পাঠিয়েছেন, এখানে যেটি মানে জনগণের সামনে দিয়েছেন। আমি যতগুলো দেখলাম এখানে সবই হলো এক ধরনের রাষ্ট্র গঠনে যে কাজগুলো করার সেগুলার, কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা কিভাবে অর্থনৈতিক পুনর্গঠনে আগাবো, আমরা কিভাবে, যেমন এক একজন মন্ত্রী, কখনো বাণিজ্য মন্ত্রী, কখনো বিদ্যুৎ মন্ত্রীরা বর্তমানে, কখনো অর্থমন্ত্রী, তারা বলছেন, কেউ বলছেন 2 বছর, কেউ বলছেন এটা আমাদের বসে থাকা ছাড়া, বিদ্যুৎ মন্ত্রী তো এটাই বলেছেন, আমাদের কিছু করার নাই, গ্যাস সংকট এই জায়গায়, এই যে কেমন যিনি একটু খাপ ছাড়া সমন্বয়হীনতা মনে হচ্ছে, যে মানে আপনি সামনে আগাচ্ছেন, পরিকল্পনার জায়গাটা কোথায় যাচ্ছে আসলে? দেখুন, খাপসারাও আমরা প্রথমেই তো সরকারটি ক্ষমতায় আসার পরে আপনি যে বুঝতে পেরেছেন যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু একটা ভঙ্গুর অবস্থার মধ্যে কিন্তু ক্ষমতায় গ্রহণ করতে হয়েছে। তার মধ্যে মানে মরার উপরে খরার ঘা এরকম একটা বিষয়, সেটা হলো যে এই যে যুদ্ধ, মানে ইসরায়েল, মানে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধটা, এইটা কিন্তু মারাত্মকভাবে আমি মনে করি এটা দেশে বিভিন্ন দেশে বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। এই যে আমাদের তেলের সমস্যা, এই তেলকে কেন্দ্র করে তো এইটার এফেক্ট কিন্তু আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য সব জায়গায় একেবারে ধরেন পার্সন টু পার্সন কিন্তু এটার এফেক্ট হচ্ছে, বিজনেস টু বিজনেসে কিন্তু হচ্ছে। এটা কিন্তু মানে বিরাটভাবে এটা একটা সরকারকে, প্রাথমিক অবস্থায় সরকার অনেক চেষ্টা করেছে, ভর্তুকি দিয়ে হলেও কিন্তু চেষ্টা করেছে। আপনি জানেন যখন তেলের সমস্যা হয়েছিল 1 মাস পর্যন্ত তো করেছিল, মানে চেষ্টা করেছিল যে এইটার আজ যাতে কোনো অবস্থাতেই সাধারণ জনগণের উপরে না পড়ে, কিন্তু এটা দীর্ঘায়িত হওয়াতে কিন্তু সেটা আর সামলানো গেল না। পরবর্তীতে তো অন্যান্য বিভিন্ন দলগুলো, অন্যান্য যে আমাদের বিরোধী দলগুলো আছে তাদের সাথে ঐক্যমতে একত্রিত হয়ে এই সমস্যাটা কিছুটা হলে সমাধান হয়েছে। আর এখন যেটা হয়েছে যে সেটা যে আপনি জানেন যে ফ্যাসিস্টরা যে দীর্ঘ বছর যাবৎ আমরা দেখেছি যে এই যে জ্বালানি খাতটাকে একেবারে অকেজো করে, সবচেয়ে বড় কথা 2001-এ যখন বিএনপি ক্ষমতায় ছিল, আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব গর্ব করে বলতেন যে আমাদের 50 বছরের গ্যাস মজুদ আছে। আমি বুঝলাম না সেই জায়গা থেকে দেশটাকে এমন জায়গায়, এই যে দেখেন 17 বছরে মানে 1 লিটারও গ্যাস উৎপাদন করা হয় না, উপরন্তু এটাকে ধ্বংস করার জন্য যা করণীয় তাই করা হচ্ছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এসে আর একটা অঘটন ঘটালো, মানে হঠাৎ অন্য কোনো পদক্ষেপ না নিয়ে এই যে কুইক রেন্টাল, এটা অবশ্য একটা ধরেন দেশটাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও মানে আমরা বিকল্প কোনো কিছু না রেখে এটা যে একদম বন্ধ করে এটা শেষ করে দেওয়া হলো, বিলীন করে দেওয়া হলো, এইটা কিন্তু এই যে এখন আমাদের সমস্যার অন্যতম আর একটা কারণ। তো এখন এই জায়গা থেকে উদ্ধার পাবার জন্য ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি ব্যক্তিগতভাবে কিন্তু জাতির কাছে ক্ষমা চেয়েছেন। এটা একটা বিষয় যে এই জায়গাটা, এইটা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে একটা বিরাট সমস্যার সৃষ্টি করছে। আর একটা হলো যে নতুনভাবে অর্থনৈতিকভাবে চাঙ্গা করবার জন্য ধরেন বিদেশি বিনিয়োগ আনার জন্য সরকার ইতিমধ্যেই আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়াতে গিয়েছিলেন, তিনি চায়নাতে গিয়েছিলেন, এবং আমেরিকার আপনি জানেন যে আমেরিকা দক্ষিণ এশীয় যে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন, তার সাথেও, এবং ইতিমধ্যে আমেরিকারও কিন্তু একটা বিরাট বিজনেস গ্রুপ কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে এসছে, এবং আমরা জানি টার্কির সাথে কথা হচ্ছে, সৌদি আরবের সাথে কথা হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু নতুন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাগুলো কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছে। আর একটা হলো যে আমাদের সবচেয়ে বড় জায়গাটা হলো যে আমাদের মানব সম্পদ, আমাদের মূল যেটা, সেই জায়গাও কিন্তু নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করার চেষ্টা করছেন। সেটা এই ইমিডিয়েটলি এবং লং টাইম আমাদের বাজেটে কিন্তু সেই জায়গাগুলো আসলে সরকারের কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন তারা বলে ত্রৈমাসিক, ষান্মাসিক, পঞ্চবার্ষিকী, মানে পঞ্চবার্ষিকী হলো সবচেয়ে লং টার্ম, স্বল্প মেয়াদি। আপনি যেগুলো বললেন এগুলো বেশিরভাগই হলো দীর্ঘমেয়াদী বিষয়। আমি তাবাসসুম আপনার কাছে জানতে চাই যে কতদিন বিরোধী দল এই ইরান যুদ্ধের কৈফিয়ত দিবে, কতদিন মানুষ আসলে এই ফ্যাসিস্টদের জন্য এরকম হয়েছে, এই জায়গাতে কতদিন সরকার এই কথাগুলো বলে চালিয়ে যেতে পারবে বলে মনে হয়? দেখুন, বিষয় হচ্ছে হাসিনার সরকার হিসেবে ছিল ভয়াবহ বিলাসী, ভীষণ লাক্সারিয়াস লাইফ। যে কোনো সরকারি সফরে দেখা যেত যে কয়েকশো মানুষও গিয়েছে, এরকম আমরা দেখেছি। চলন বলন, উপহার পাঠানো, রাষ্ট্রীয় খরচ, সরকারি খরচ, ওরকম একজন, এবং একই সাথে ছিল ভীষণ অহংকারী। ওরকম একজন অহংকারী বিলাসী সরকার পার করে আসার পর বিএনপি সরকারের যে বিনয়ী অভিভাবক সুলভ রূপ, এটা দেশের জনগণ পছন্দ করছে। কিন্তু বিষয়টা হচ্ছে সরকার কি খায়, গাড়িতে কিভাবে চলে, কেমন শার্ট পরে, কতটুকু প্রোটোকল নেয়, কিংবা শার্টের কাপড়ের কতটুকু দাম, কত ঘন্টা কাজ করছে। হাসিনাও তো দেখা যেত তাহাজ্জুদের সময়টা কাজ করছে। আর আমি ভুলেও 17 বছরের ওই ভয়াবহ স্বৈরশাসনের সাথে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে আমি তুলনা করছি না। আমি শুধু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিনয়, এই ডাউন টু আর্থ জীবনযাপন, এগুলো জনগণের চোখের স্বস্তি দেয় না। ঠিক আছে, কারেন্ট নাই, কিন্তু যখন কারেন্ট আসছে তখন টিভিতে দেখা যাচ্ছে যে সরকার কাজ করছে 16-17 ঘন্টা। তো এটা একটা অদ্ভুত রকমের ওই পেটে পাথর বাঁধা টাইপের স্বস্তি মানুষকে দিচ্ছে, যেটা বেশি দিন থাকবে না। এই জন্য আমার মনে হয় যে সরকারের আইদার স্বীকার করে নেওয়া উচিত, যেমন বিদ্যুৎ মন্ত্রীর যে কথাটা, অনেকে এটা সমালোচনা করছে, আমি বরং এটাকে ভালোভাবে দেখছি। আমি ভালোভাবে দেখতে চাই এই কারণ অন্তত মানে জনগণ তার নিজের মতো প্রস্তুতি নিক আর কি। তবে আমার মনে হয় বৈদেশিক সম্পর্ক যেভাবে এগোচ্ছে, বাংলাদেশের সরকার চাইলেই হয়তো এই সমস্যা খুব দ্রুতই সমাধান করতে পারতেন, কিংবা আমি এখনো মনে করি আরও খুব বেশি দিন সময় লাগার কথা না, সমাধান করে ফেলা সম্ভব। বাংলাদেশে গ্যাসের মজুদ বিজ্ঞানীদের নিয়ে বসা হোক, তারা দেখুক বাংলাদেশে গ্যাস কিংবা কয়লা কি পরিমাণ আছে এবং সেটা দিয়ে দেশে কীরকম উৎপাদন করা যায়। এত কষ্ট করে পারমাণবিক চুলির কাজটা যে করা হচ্ছে, এটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও দ্রুত গতি করার জন্য আমরা কি করতে পারি, বাংলাদেশের বিজ্ঞানীদের নিয়ে বসুক, এই সমস্ত ব্যাপারে যারা স্পেশালিস্ট তাদের নিয়ে বসুক। সরকার তো এতগুলো উপদেষ্টা নিয়ে বসে আছে তাকে পরামর্শ দেওয়ার জন্য, যদিও উপদেষ্টাদের উপদেষ্টা কারা সেটা নিয়ে জনগণের মধ্যে ভিন্ন মত রয়েছে, কিন্তু তার সাথে কিছু স্পেশালাইজড লোকজনকেও নিয়ে আসুক, যারা যেই সেক্টরের সমস্যা সেই সেক্টর সম্পর্কে অবগত। আমি সরকারের সমালোচনার বাইরে আরেকটি কথা বলতে চাই। অনেকগুলো বিষয়ের সরকারের আপা অনেকক্ষণ ধরে বলে গেলেন, আমি আপাকে খুব সম্মান করি, আমি বিরোধিতায় যাব না। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে কোনো সরকারের জন্য মেবি সাউন্ডস গুড, কিন্তু এটা খুব একটা প্র্যাকটিক্যাল বলে আমি মনে করি না। সরকারের মাথায় রাখা উচিত যে তারা 5 বছরের জন্য, যদি জনগণ তাদেরকে আবারও নির্বাচিত করে, সেক্ষেত্রে তারা 10 বছরে যেতে পারবে। তাহলে কি সরকার দীর্ঘমেয়াদী প্রকল্প নেবেন? অবশ্যই নেবে, না হলে দেশ এগোবে কি করে? কিন্তু ইমিডিয়েট কিছু তো করতে হবে। হানিমুন পিরিয়ডটা তো আসলে বছরের পর বছর তো আসলে চলবে না। 5 বছরের মধ্যে সরকার কতটুকু কি করতে পারছে? বিদ্যুতের এই সংকটের সময় আমরা সোলার প্যানেল নিয়ে কেন ভাবছি না, সোলার বিদ্যুৎ নিয়ে আমরা কেন ভাবছি না? সেটার কি কোনো, এখানে যদি কয়লা তোলা কিংবা গ্যাসের নতুন করে গ্যাস উত্তোলন বা গ্যাস আমদানির একই খরচে একইর মধ্যে সৌর বিদ্যুৎ নিয়ে কোনো ভালো আইডিয়া করা যেত কিনা, কোনো দারুণ কোনো প্রকল্প করা যেত কিনা?
সরকারের সমালোচনার খাতিরে সমালোচনা করছেন বিষয়টা এমন নয়। ইনফ্যাক্ট আমি এবারকার বাজেট যে অধিবেশনটা হলো সেখানেও আমি আমার বক্তব্যে রেখেছিলাম যে সরকারি অনেকগুলো দপ্তরে এখন সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, গ্রামাঞ্চলে সেগুলো ভর্তুকির বিনিময়ে বিলি করা যেতে পারে, তাতে সরকারের কোষাগারেও অর্থ আসে এবং গ্রামে বিদ্যুতের চাহিদাটাও পূরণ হয়। ঢাকা শহরে বিভিন্ন দপ্তরে অসংখ্য অযথা বিদ্যুৎ খরচ হয়। একটা করিডোর পরপর 17-18টা লাইট আপনি দেখতে পাবেন, এবং একটা মনে করেন যে 12 ফিটের রুমেও 12 ফিট বাই 16 ফিট একটা রুমেও দুটো ফ্যান চলে। এরকম মনে হচ্ছে যে আসলে আমি মনে করছি সরকার জনগণকে মানে জনগণের ভালো করার চাইতে জনগণকে খুশি করতে বেশি ব্যস্ত। মানব সম্পদ নিয়ে কথা আপা বলেন, মানব সম্পদ কিভাবে আমরা রপ্তানিযোগ্য করতে পারি কিংবা মানে আমাদের জনগণকে কিভাবে মানব সম্পদে পরিণত করতে পারি, এর সাথে সাথে বাংলাদেশের জনসংখ্যা দিনকে দিন বাড়ছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ কিভাবে হতে পারে সেটা নিয়েও সরকারের আইডিয়া আমি দেখতে চাই। কারণ এতটুকু আপনার ভূমি তো আর বাড়ছে না, এতটুকু একটা ভূমিতে আপনি 21-22 কোটি জনগণকে জায়গা দিবেন কিভাবে? ঢাকা শহরে একটা ভূমিকম্প হলেই তো ঢাকা শহরের অর্ধেক থাকবে না। যেই কথাগুলো বলছেন এইগুলো হলো এই যে স্বল্পমেয়াদী পরিকল্পনা, এটা করার জন্য হলো বিশেষজ্ঞ পর্যায়ের বা এটাকে বলা হয় সুপার এফিশিয়েন্ট কর্মকর্তা কর্মচারীদের লাগে। হতে পারে তিনি আপনার দলীয় আনুগত্যের লোক নাও হতে পারেন। তো সেই জায়গাতে সরকারের আমি প্রশ্নটা শেষ করে দিই। সেই জায়গাতে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই, এটা বোঝা যাচ্ছে, কিন্তু সঠিক পরিকল্পনার জায়গাতে সরকার কি সঠিক মানুষ, সঠিক বিশেষজ্ঞকে নিয়োগ দিতে পারছে কিনা? আমি একটা বিষয় একটু বলি, এটা হলো নুসরাত মনে আজকে দেখে নেই, আজকে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কিন্তু আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সোলার বিদ্যুৎ সবচেয়ে গুরুত্ব দিয়ে এবং তার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সারা বাংলাদেশে যত 8000 মেগাওয়াট বিদ্যুৎ যত অফিস আদালত যা আছে আমি দেখেছি আপা। আর লাস্ট হলো বলা হয়েছে গার্মেন্টস, এটা আরো উৎপাদনের জন্য ব্যাপকভাবে প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরের যে সাথে তাহলে আপা এটা হোয়াই নট 3 মাস আগে হলো না কেন? 3 মাস আগে, 3 মাস দূরদর্শিতা বলি আমরা শব্দটাকে, সরকারকে তো দূরদর্শী, সরকারের 3 নাম্বার চোখটা থাকতে হয়। 3 মাস আগে থেকেই কিন্তু এটার উপরে মানে এই বিদ্যুতের এই সমস্যাটা সমাধান করবার জন্য কিন্তু আপনার বিশেষ করে এই যে তেলের যে হরমুজ প্রণালীর যে এটা তখন থেকেই কিন্তু শুরু হয়েছে যে এইটাকে কিভাবে আমরা রিকভারি করতে পারি, এটা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, এরকম করতে করতেই কিন্তু ওই যে সোলারের বিদ্যুতের ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই কিন্তু তিনি তার দলীয় ফোরামে কিংবা এসে কিন্তু তিনি এটা কিন্তু ইনসিস্ট করছেন এবং এই ব্যাপারে ভূমিকা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো প্রধানমন্ত্রী আর একটা হলো যে ইতিমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়, নুসরাত এটা জানা, বিদ্যুৎ মন্ত্রণালয় কিন্তু যত এক্সপার্ট আছে তাদের নিয়েও কিন্তু ধাপে ধাপে অনেকবার কিন্তু কিন্তু আমরা এই যে একটা দরপত্র কোন একটা গ্রুপকে দেয়া এই জাতীয় কি জিনিস শুনছি না, কিন্তু এটা বলা হয়েছিল, কিন্তু এটা কিন্তু প্রোপাগান্ডা, এটার কিন্তু কোনো ভিত্তি নাই, এটা এক ধরনের, যেমন ধরেন এই যে আরো অনেক কিছু বিষয় আছে যেটা বিএনপি কিন্তু এই ধরনের, আর বর্তমান বট বাহিনীর যে কি বলবো সাইবার বুলিং কিংবা সাইবার ক্রাইম, এটা তো এখন বাংলাদেশের সবচেয়ে বড় এটা তো আছে, এর ব্যাপারে কোনো ইয়ে নাই, কারণ প্রধানমন্ত্রীর নামে যত ভুল ভাল এবং অসত্য অকথ্য বলা হয়েছে, শুধু তার না, ইভেন তার পরিবার, তার কন্যা, এটা তো আপনি তো সরকার, আপনার কাছে আম আছে, এইখানে ঢিল মারবেই। আপনার আমার মনে হয় আমার বক্তব্যটা শেষ হয়েছিল, আমরা প্রস্তুতি আচ্ছা ওকে দেন বলুন। যে আমি এই প্রশ্নটাও রাখলাম যে সরকার এগুলা বলে কি পার পায় নাকি, সরকারের প্রস্তুতি। আপা সংসদ ভবনে বাসা পেয়েছেন? নাম ভবনের? হ্যাঁ পেয়েছি। আমি এখনো পাইনি, আমাদের বিরোধী দলের নারী এমপিরা কেউই এখনো পায়নি। যাই হোক আমি 2 বারের এমপি, ওই জন্য আমাদের অনেকে পায় নাই, কিন্তু হয়তো বা সিনিয়রিটি জায়গা থেকে পায়, অনেকে পাননি শুনে একটু খুশি হলো। না, অনেকে পায় নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সরকার আমাদের সিনিয়রও পায় নাই, যেমন রেহান আক্তার রানু কিন্তু পায় না, ও 3 বারের এমপি পায় নাই। আপার কথা থেকে বলি, বিরোধিতা করার জন্য বিরোধিতা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে সরকারের যে কোনো কর্মকাণ্ডকেই আমি মানে আই ডোন্ট নো, মেবি ইট সাউন্ডস লিটল রুড, কিন্তু জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেই জনগণের সেবা করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য।
মানে হাসিনার আমলে আমরা এটা দেখতাম যে একটু একটু এখান থেকে ওখানে সবকিছুই দয়া কিংবা দান। ইভেন শব্দটাতে আমি একটু আপত্তি জানালাম। প্রধানমন্ত্রীর পরিবার বাংলাদেশের যে কোনো আর 5টা পরিবার সেম। প্রধানমন্ত্রী তিনি দেশের সর্বোচ্চ শাসক, কিন্তু প্রধানমন্ত্রীর পরিবার যদি 100% নিরাপত্তা পায়, দেশের বাদবাকি পরিবার 99% নিরাপত্তা ডিজার্ভ করে। সেখানে প্রধানমন্ত্রীর খুব আদরের কন্যা, আমাদেরও খুব সম্মানের বোন, তাকে নিয়ে কটূক্তির কারণে গত 180 দিনের মধ্যে আমরা জেলে যেতে দেখেছি। যদিও সেটার সমাধান হয়েছে, কিন্তু অসংখ্য কন্যা শিশুরা ধর্ষণ হয়েছে এর মধ্যে, সেটার কোনো নমুনা আমরা দেখতে পারিনি। আমি ধরে নিলাম কিছু সময়ের জন্য যে বিদ্যুৎ প্রাইভেট মানে দরপত্রের মাধ্যমে বিদ্যুতের বিষয়টা প্রাইভেটের হাতে, প্রাইভেট কোনো পার্সন বা কোনো কোম্পানির হাতে দেওয়ার কথাটা গুজব। ওষুধের বিষয়টা তো গুজব নয়। কিংবা প্রাইভেট হাই স্কুলের শিক্ষক নিয়োগ, সেটাও তো গুজব ছিল না। গুজব বলে 48 ঘন্টা সোশ্যাল মিডিয়া তোলপাড় করার পরে সেটা তো গুজব ছিল না। বিষয়টা হচ্ছে সরকার, আপনি যে প্রশ্নটা করতে চাইছিলেন সেটা সম্ভবত এরকম ছিল যে এই সমস্ত ক্ষেত্রে এই যে কাজগুলো স্পেশালিস্টদের, সেই কাজগুলো যদি দলীয় নাও হয় তারপরেও সরকার নিয়োগ দেওয়া উচিত কিংবা উচিত না, এই টাইপের কোনো একটা কিছু। আমি বলতে চাই সরকারের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। দলীয় পরিচয় হবে তার দলীয় কার্যালয়। যখন তিনি সরকারে, যখন তিনি প্রধানমন্ত্রী, তখন তিনি বিরোধী দলেরও প্রধানমন্ত্রী, তখন তিনি সরকার দলেরও প্রধানমন্ত্রী। এখন বাংলাদেশে দলীয় তখন বাংলাদেশ, তার দল তখন বাংলাদেশ। এখন এটা অনেক বড় চাওয়া হয়ে যেতে পারে, বলতে পারে যে কোনো দলই তো এরকম করে না। কোন দল কষ্ট করে নির্বাচন করে ক্ষমতায় এসে বিরোধী দলকে সার্ভ করে? কোনো দলই করে না। কিন্তু তাহলে কি থাকছে? আপনি রেসের ট্র্যাকটা ওইটাই রাখছেন। রেস ট্র্যাক যতক্ষণ এক, ততক্ষণ সবাই তো ওই একই দিকে একইভাবে দৌড়াবে। ট্র্যাকটা চেঞ্জ করেন। এই জন্যই তো জুলাই আন্দোলনে এত বড় একটা ঘটনার পর ইন্টারিম পিরিয়ডের মতো একটা পিরিয়ডের পর জনগণ প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে আপনাদের ভোট দিয়ে ক্ষমতা এনেছে। আপনারা ওষুধ তুলে দিচ্ছেন প্রাইভেটের হাতে, আপনারা শিক্ষকের নিয়োগ তুলে দিচ্ছেন ম্যানেজিং কমিটির হাতে। 1 মাসের মধ্যে বিচার হবে বলে সেই বিচার একে একে জমা পড়ে যাচ্ছে। ভাইরাল না হলে কোনো ধরনের কোনো ঘটনা সেটা গুরুত্ব পাওয়া যাচ্ছে না। সাইবারের ঘটনা আর বললামই না, আমি সাইবার নিয়ে কোনো কথা বলতেই চাই না, কারণ আমি বিশ্বাস করি যে এগেন প্রধানমন্ত্রীর পরিবারের নারীরা থেকে শুরু করে সরকার দলীয় নারীরা, বিরোধী দলীয় নারীরা, আমরা সবাই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। কেন হচ্ছি? এই নিরাপত্তাটা কোথায়? বাংলাদেশে এমন কোনো পেশা নাই যে পেশার মানুষজন সাইবার বুলিং ডিজার্ভ করে। গত 180 দিনে সরকার আমাকে 180 সেকেন্ডের জন্য সাইবার নিরাপত্তা দিতে পারেনি। হানিমুন পিরিয়ড, হ্যাঁ আমি দেখেছি আপা যে সোলার প্যানেলের কথা আজকে বলা হয়েছে, আমি এটাও দেখেছি যে বিদ্যুৎ বিভাগ থেকে স্পেশালিস্টদের সাথে বসা হয়েছে। কিন্তু আমি আপনার সাথে একমত, মার্কিন ইরান যুদ্ধ শুরু হয়েছে, আমি যদি খুব ভুল না করি মার্চের ঘটনা। তখন থেকেই বাংলাদেশে যেখানে দেখা গেল তেলের জন্য মারামারি খুনাখুনি হয়ে যাচ্ছে, তখন থেকে এই ধরনের আইডিয়া মাথায় নেওয়া উচিত ছিল। ওয়েল এগেন সরকার তখন খুবই নাজুক ছিল, খুবই নতুন ছিল। আর এটা বলে বলে অনেক কিছু অনেক দিন পর্যন্ত বলা যেতে পারে। হাসিনার পিরিয়ডে আমরা এমনটাও শুনতাম যে প্রধানমন্ত্রী ভালো কিন্তু তার প্রশাসন খারাপ। আমি মানতে নারাজ যে তারেক সাহেবের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টেনশন ভালো, কিন্তু তারপরেও প্রশাসন তার কথা শুনছে না। প্রশাসন কেন নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা শুনবে না? পুলিশ কেন নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা শুনবে না? কিংবা আর নয়তো শুনছে কিন্তু সেই শোনার পরে এক্সিকিউশনটা হচ্ছে না, কিংবা শুনছে এবং এক্সিকিউশন হচ্ছে যেটা খুব বেশি জনসুলভ নয়, জনগণের জন্য খুব বেশি সৌহার্দ্যপূর্ণ নয়। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে প্রধানমন্ত্রী সাহেব কিভাবে হ্যান্ডেল করবেন এটা নিয়ে ওনার ভাবতে হবে। আচ্ছা আমি এই জায়গায় একটু বিরতিতে যাব, বিরতির পরে আপনার কাছে আসবো। আমি প্রশ্নটা রেখেই যাই, সেটি হলো যে কথাগুলো তাবাসসুম বললেন, আপনারাও বললেন, মানে সরকারের যে কতগুলো বিষয় যেগুলো খুবই কংক্রিট সিস্টেমে থাকতে হয়, সেই জায়গাতে সরকারের দূরদর্শিতা যেটাকে বলা হয়, দূরদর্শিতার জায়গাটায় সরকার কত দূর এগোচ্ছে। আপনি যে এই যে সোলারের কথা বললেন, এই সোলার, এই বিদ্যুতের কুইক রেন্টালগুলো বন্ধ, গরমের সময় বিদ্যুতের সমস্যা হতে পারে, এইটা কেন তারা দিব্য চোখে দেখে না? মন্ত্রী পদটা কিন্তু এইরকম, মন্ত্রীর তো কাজ কেউ ঠিক করে দেয় না। প্রধানমন্ত্রী মন্ত্রী নিয়োগ করে, কিন্তু প্রধানমন্ত্রী তো মন্ত্রীকে কাজগুলো দেখিয়ে দেবে না। মন্ত্রীকে নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করতে হয় এবং তাকে ক্রিয়েটিভ জায়গায় যেতে হয়। আমরা আরও কিছু বালখিল্য আচরণ দেখেছি, যেমন শিক্ষামন্ত্রীর এই উচ্চ মাধ্যমিক
বিষয়ে যে সিদ্ধান্ত এগুলো নিয়ে, এবং তারও আগে শিক্ষামন্ত্রী এক ধরনের বক্তব্য দিয়ে এক ধরনের নিজেকে হিরো হওয়ার জন্য, এবং পরে সেটা ট্রল হলো। এই যে যেগুলো সরকারের কোনো মানে লাভে আসতেছে না, কিন্তু খামাখাই এক ধরনের সরকারকে বিব্রতের মুখে ফেলে, এই জায়গার থেকে আপনারা আসলে কি ধরনের কাদেরকে আনছেন, কাদেরকে মন্ত্রী করছেন, মন্ত্রিপরিষদ মন্ত্রিসভায় কি কোনো পরিবর্তন আসার সুযোগ আছে কিনা, এই প্রশ্ন থাকলো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। দর্শক আবার স্বাগত ইসমানী মির্জাপুর জিয়া আওয়ারে। যে কথাগুলো বলছিলাম, আসলে মধ্য কথা হলো যে আপনারা এই 6 মাসে মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ সহ বিভিন্ন যেই পদগুলো আসলে এই ধরনের সাংবিধানিক পদ, সেখানে কোনো পর্যালোচনা এনেছেন কিনা, এবং কাজের ভিত্তিতে এটি প্রধানমন্ত্রীর কথাও ছিল আসলে, যে এক ধরনের পুনর্মূল্যায়নের এই সুযোগের জায়গায় কি ভাবছে সরকার? দেখেন, আমি প্রথমেই বলেছি আমাদের চরম একটা মূল্যবোধের অবক্ষয় হয়েছে। সেটা শুধুমাত্র আপনি বারবার করে তাবাসসুম অনেক বড় বড় কথা বললো। আমি যদি ওকে প্রশ্ন করি, ওরা নতুন বন্দোবস্তের কথা বলে, ওরা এই যে বাংলা মোটরের মতো জায়গায়, এমন একটা জায়গায় এত বড় একটা পার্টি অফিস, এর খরচটা কোথা থেকে আসে? ওরা সেটা জাতির কাছে কখনো উপস্থাপন করেছে? ওরা একটা নতুন দল মানিক মিয়া অ্যাভিনিউর মতো জায়গায় করে ওরা এত বড় একটা সমাবেশ করলো, সারা বাংলাদেশ থেকে ওরা এত গাড়ি ভরে ভরে লোক আনলো, এই অর্থটা কোথা থেকে আসলো? ওরা একবার প্রশ্নের উত্তর দিবে? ওদের হান্নান মাসুদ যেইভাবে এই যে ফেরিঘাট থামে জনগণকে ভোগান্তিতে রেখে, এটা বিএনপির কোনো এমপি মন্ত্রী করলে তো ওরা নানা রকমের প্রশ্ন করতো, সেটা করলো। ওরা নতুন বন্দোবস্তের কথা বলে একটা সেই পুরানো বন্দোবস্ত, এখনও হয়তো বলবে আপনারাও তো জামাত ইসলামের সাথে করছেন। আমরা তো নতুন বন্দোবস্তের কথা বলি নাই, আমরা তো মানে যেটা স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতি সেটা, কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলে। তো এই যে মূল্যবোধের চরম অবক্ষয়, এটা তো আপনি শুধুমাত্র সরকারি দলের, হ্যাঁ আমরা এটা বলতে পারেন আমাদের মূল জায়গা। তো সেই ওরা জামাত ইসলামের সাথে গিয়ে করলো, নির্বাচন করলো, এবং দেখা গেল যে ওদেরই নারী নেতৃত্ব যারা তারা সবাই ওদের দল থেকে বের হয়ে আসলো। একবারের জন্য তো ও নুসরাত বললো না, করলো না, এটার প্রতিবাদ স্বরূপ কোনো করলো না যে এত কম্পিটেন্ট মেয়েগুলা বের হয়ে আসলো। এবং ও আমি জানি 36 জুলাইয়ের মধ্যে 36 জুলাইতে সবচেয়ে মেয়েদের অংশগ্রহণ, কোথায় সেই মেয়েরা এনসিপিতে? সেই মেয়েরা কোথায়? তাদের তো দেখি না। শুধুমাত্র প্রধান মানে সরকারের এই সমালোচনা করলে তো মানে, এটা যে একটা চরম মূল্যবোধের অবক্ষয়। এই জায়গায় তো বিরোধী দলকেও তো সমানভাবে ভূমিকা পালন করতে হবে। বিরোধী দল যদি সেই পুরানো সেই ফ্যাসিস্টদের রূপ ধারণ করে, তাদের মতো আচার আচরণ করে, তাহলে তো হবে না। সেই জামাত ইসলামের কথা এখানে নিয়ে আসি। জামাত ইসলাম কি কাজ করছে আপনি দেখেন। জামাতে ইসলাম যেইভাবে জামাত ইসলামের এমপিরা নানা রকমের ধর্ষণ কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, যেইভাবে আমরা দেখি যে মাদ্রাসাগুলো যেভাবে বলৎকার হচ্ছে, হচ্ছে, ধর্মীয় কথা বলছে, আর ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু ইনসিকিউর হচ্ছে, সেই জায়গায় তো সরকার ব্যাপকভাবে কাজ করছে। আমি এখন এটা বলতে চাই যে শুধুমাত্র অন্যের দোষ ধরলে তো হবে না, তুমি তোমার জায়গা থেকে সঠিক কাজগুলো করো। বিরোধী দল হিসেবে আপনি জানেন ওদের দলের প্রধানের বাবা সম্পর্কে, ওই স্কুলের শিক্ষক, যে রামপুরের একটা স্কুলের শিক্ষক, সেই স্কুলের হেডমিস্ট্রেস, মানে আগের হেডমিস্ট্রেসকে একদিনের নোটিশে সরিয়ে দিয়ে ওদের দলের প্রধানের বাবা সে ওই স্কুল দখল করেছে। আর এখন যদি একটা দলের একটা নতুন বন্দোবস্ত কেমন করে নিব বলেন? একটা দলের প্রধান যারা জুলাইয়ের মানে নৈতিক জায়গাতে তিনি ভাবলো না কেন? এই জায়গায় আপনি বলেন, এখন সেই দলের প্রধানের বাবা যদি যে দখল করে একটা স্কুলের প্রধান চেয়ারটা, তাহলে এই জাতিকে আপনি রাতারাতি একদিনে একদম ভালো করবেন? শেষ প্রান্তে আপনি চিন্তা করেন। এইটা আমি মনে করি যেমন দরকার সরকারি দলের, যেমন দরকার সরকারের, ঠিক একইভাবে বিরোধী দলকেও কিন্তু ওই জায়গায় এটা ঠিক আছে, কিন্তু বিরোধী দলের জবাবদিহিতায় আসলে সরকারের সমান যায় না। তারপরেও এই শেষ প্রশ্নটা হলো তাবাসসুমের জন্য থাকছে যে এই যে আপনাদের জোটের মধ্যে আমরা গাজী নজরুলকে দেখেছিলাম ভোটে এরকম পর্দা সামনে দিয়ে মহিলা ভোটারদের সাথে কথা বলতে,
তার যে ভিডিওগুলো আমরা দেখলাম সেই জায়গায় হ্যাঁ তাকে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু এই জায়গাটা মূল্যবোধের জায়গাটায় কোথায় যায় আপনাদের জোট। এবং আমরা যেটা দেখছি যে এই যেই কথাটা বললেন উনি, এই বিষয়টাও আসছে আহ্বায়ক নাহিদ ইসলামের সততা নিয়ে আমরা দারুণভাবে গর্বিতও হই, কিন্তু এই জায়গাতে আবার তার পরিবার যখন এখানে যায় সেখানে কিন্তু নাহিদ ইসলামকেও অভিযুক্ত করতে হবে। নির্বাচন করে ফেললো কি এমন, তার অর্থবিত্ত কোথা আসলো, এটা তো আমাদের প্রশ্ন। এখন এই জায়গাটা আপনার একটা সাধারণ স্টুডেন্ট সে কোথায় পেলো একটা নির্বাচন করার মতো অর্থ, এটাও তো আমরা জানতে চাই। খুবই 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 আমরা একদম শেষ প্রান্তে, আপনার জন্য 3 মিনিট দিতে পারবো, 50 মিনিট হয়ে যাবে। বিষয়টা হচ্ছে নাহিদ ইসলাম, আমার যতটুকু মনে পড়ে, তিনি নির্বাচনের পূর্বে তার আয় ব্যয়ের খতিয়ান এবং তার যাবতীয় সম্পদের বিবরণী সমেত ইসিতে জমা দিয়েছিল। সালমান রহমান এরকম দিয়েছে, বলেছিল যে তার কোনো সম্পদ নাই। আমার মনে হয় তো তাহলে একটু, যেহেতু ওই ইসি এখনো চলমান এবং খুব বেশি পরিবর্তন ছাড়াই ওই ইসি স্থানীয় সরকার নির্বাচনও পরিচালনা করবে, আমার মনে হয় প্রথমত নির্বাচনে যাওয়ার আগেই বিএনপির প্রশ্ন ওঠানো উচিত ছিল যে ইসি এখানটাতে যে কোনো ধরনের পার্শিয়ালিটি করছে, কিংবা সেটা যেহেতু করেননি, নির্বাচনের পর বিএনপি সরকারের উচিত ছিল ইসিকে তলব করা। আপা সইটা তো সরকার পক্ষই করে, আপনাদের বরাদ্দ যায় 85 লক্ষ, এখন বিরোধী দলের পুরুষ এমপিরা পায় 30 লক্ষ, সইটা করে সরকার দলের মন্ত্রী। আপা আমি একটা কথা বলি, প্রথমত বিরোধী দলকে চাইলে অনেক কিছু বলা যায়, সরকারি দলকে এখানে তো বিরোধী দলকে কিছু বলা যাচ্ছে না, সব কিছু সরকারি দলকে বলছে, বিরোধী দল কিছু ইস্যু সব কথা হচ্ছে বিরোধী দলকে অনেক কিছুই বলা যায়, কিন্তু বিরোধী দলকে বলে বিরোধী দলের পক্ষে কোনো সমাধান আনা সম্ভব না। বিরোধী দল যদি সততার পরাকাষ্ঠা হয়ে দাঁড়িয়ে থাকে কিংবা অপরাধের কাদায় ডুবেও থাকে, সমাধানটা তো বিরোধী দলের হাতে না। বিরোধী দল যদি খুব খারাপ হয়, পরের বার তারা বিরোধী দল আবারও হবে, কিংবা তারা হবেই না, তাদের সকলের জামানত ব্যয় যাতে হবে, জনতা জনার্দন। কিন্তু সরকার দলের হাতে সই করার ক্ষমতা থাকে, এবং যখনই সরকার দলের অপরাধগুলো নিয়ে, অপরাধ বলাটা ভুল হলো, আমি উইথড্র করছি, তাদের ব্যর্থতাগুলো নিয়ে যখন, হ্যাঁ অনিয়ম, ব্যর্থতা, অনেক সময় ইচ্ছা থেকেও না করতে পারা বা ইত্যাদি ঘটনা, কিংবা হয়তো পরিশ্রম করেছেন অনেক জায়গায়, আমি অ্যাপ্রিসিয়েট করি, সেগুলো পুরোপুরি হয়তো হয়নি, আর একটু ভালো কি করা যেতে পারতো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা যত বেশি হবে তত বেশি প্রোডাক্টিভিটি হবে। দেন আমি এখানে বসে সারাদিন চিল্লাতে পারি, কিন্তু আপনার শো কতক্ষণ চলবে সেটা আপনি ডিসাইড করতে পারবেন, ঠিক না? কারণ লাস্ট সাইনটা তো আপনার হাতের। বিরোধী দল এখানে আইদার বিরোধী দলের আপনারা পরামর্শ শুনবেন, নাহলে শুনবেন না। বিরোধী দল অপরাধী, বিরোধী দলের আহ্বায়কের বাবা স্কুল দখল করেছে, প্লিজ ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা নিতে চায় তখন আমরা কোনো ঝামেলা করি, মব করি, গ্যাঞ্জাম করি, আবারও ব্যবস্থা নিন। বিরোধী দল তো বিরোধিতাই করবে, কিন্তু শোয়ের ক্ষমতাটা তো লাস্ট পর্যন্ত সরকার দলের শেষ করছি, হাতে। আপনি 30 সেকেন্ড বলতে পারেন। না, এটা হয় কি, ধরেন বিরোধী একটা সরকার কিংবা একটা রাষ্ট্র পরিচালিত বিরোধী দলও কিন্তু সরকারের একটা পার্ট। আমি আরেকটা ইস্যু বলছিলাম, বলছে কীভাবে পার্ট, বিরোধী দলও তো আপনার নানা রকমের সরকার থেকে, বিশেষ করে ধরেন যেই কনস্টিটিউয়েন্সিগুলোতে এমপি হয়েছে, সেই কনস্টিটিউয়েন্সিগুলো পরিচালনার দায়িত্ব কিন্তু বিরোধী দলের এমপি। সেখানে যেমন ধরেন আমাদের অনেক জায়গায় আমরা সংরক্ষিত আসনের যারা আছি তাদেরকে, কিন্তু সেটা বিরোধিতা, কিন্তু বিরোধী দলের যে এমপিরা আছে তারা বলছে কেন দিবে, আমরা ওখানকার নির্বাচিত, অর্থাৎ সেই কনস্টিটিউয়েন্সি সবকিছু তারাই কিন্তু মানে বলতে চায় জনগণ আমাদের ভোট দিয়েছে, তাইলে তারা কেন জবাব দিতে ধন্যবাদ। এই 177টা যে আসন তারা নির্বাচিত হয়েছে, সেই জন্য ওই আসনগুলো তাদের জবাব দিতে করতে হবে না। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, 180 দিন কিন্তু বিরোধী দলের পার হয়েছে। বিরোধী দল গঠনমূলক বিরোধিতার জায়গাটায় কতটুকু আছে। আমরা গত 17 বছরের ফ্যাসিস্ট সরকারের মধ্যে কিন্তু এই বিষয়টা দেখেছি যে রুমিন ফারহানার একটা বক্তব্য মনে পড়ে, কুসুম বিরোধিতার জন্য জাতীয় পার্টি নামক একটা দল, যেটাকে অনেকে গৃহপালিত বিরোধী দল বলতো। আসলে গৃহপালিত যে পশু থাকে সেও উপকার করে, তার জীবনটাও দিয়ে দেয়। জাতীয় পার্টি আসলে কি দিচ্ছে, বাংলা দিয়েছে আমি জানি না, যে কারণে সরকারের এই বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে কিন্তু এতগুলো জায়গায় গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা একটা বিরোধী দল তৈরি করতে পারেনি। সরকারের একটা বড় বিষয় হলো দূরদর্শিতা, সরকারের একটা বড় বিষয় হলো নতুন প্রকল্প তৈরি করা। নতুন প্রকল্প তৈরি করতে হলে, ইনোভেটিভ প্রকল্প তৈরি করতে হলে মেধাবী লোক লাগবে। হয়তোবা সে দলীয়ও হতে পারে, নাও হতে পারে, দলের মধ্যেও অনেক মেধাবী লোক থাকতে পারে,
এবং এই জায়গাতে যে দূরদর্শিতা এবং যে নতুন প্রকল্প ইনোভেটিভ জায়গায় এগিয়ে যাওয়া এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাগুলো যেন সরকার আরও ভালো করে দেখে, সেই জায়গাতে দুর্বলতা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। শেষ করছি, ইস্পাহানী মির্জাপুর জিরা।